আগামী জুলাই মাসের মধ্যে জনাব ইউনূস সাহেব আপনাকে জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে হবে, নতুবা সম্মান নিয়ে আপনি বাংলার জমিন থেকে ফেরত যেতে পারবেন না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন ডিসেম্বরে নির্বাচন চাই, আমরা ডিসেম্বরে নির্বাচন চাই, তার দিন তারিখ। কোন একটা দল দেখে কাউকে ভোট দেওয়ার প্রয়োজন নেই, কোন একটা মার্কা দেখে অন্ধভাবে কাউকে ভোট দেওয়ার প্রয়োজন নেই। ডক্টর ইউনূস বিখ্যাত হতে পারেন, উনি বিশ্বস্ত না, উনি বিশ্বাস ভঙ্গ করেছেন। একবার বলে যে আপনি 18 কোটি মানুষের ইউনূস, আর একবার বলে আপনি নাটক বাস, আপনি গদি রক্ষা করতে পারবেন না। এমন এক প্রজাতির মানুষ, আমরা বলি না যে দেহত্যাগ না করলে পদত্যাগ করে না, ঠিক সেই প্রজাতির লোক হচ্ছে ইউনূস। আমি চাই উনি সুস্থ থাকুন, কিন্তু অত্যন্ত ক্ষমতা লোভী হতবীর্য এই বৃদ্ধ ইউনূস চাপে পড়ে এখন নাটক করছে, একদম নাটক। দিল্লির সঙ্গে বাংলাদেশের সেনানিবাস উত্তরপাড়া এক জোটভুক্ত হয়ে গেছে, কিংবা ফেব্রুয়ারিতে হাসনাত আব্দুল্লাহ বলে দিতে পারেন যে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করছেন আমাদের সেনাপ্রধান, এবং তারা দেখেন যে সেনাবাহিনী বা সেনাপ্রধান কোনো জবরদস্তি প্রতিক্রিয়া দেখাচ্ছে না। এই বিএনপি যে ডিসেম্বরে কেন নির্বাচন চায়, পাশাপাশি এই প্রশ্নটা উঠে আসে না এই সরকার কেন ডিসেম্বরে নির্বাচন চায় না, এই সরকার কেন জুনে নির্বাচন চায়। কোন প্রেক্ষাপটে কোথাও বাংলাদেশের মানুষ কমিটমেন্ট করে নাই, তারা কোন কমিটমেন্টে ডক্টর ইউনূস সরকারকে বসে নাই যে আপনি আমাদের সংস্কার করার একমাত্র পরশ পাথর, আপনি আমাদের এই সংস্কার বড়িটা খাইয়ে যাবেন। ইউনূস এবং তার সম্প্রদায়কে এবার বাগে পেয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ভারত থেকে এনএসএ অজিত ডোভাল ফোন করেছেন ওয়াকারুজ্জামানকে, সেনাপ্রধানকে। প্রফেসর ইউনূস দেশে ফেরার পরই নতুন বাধার সম্মুখীন হতে চলেছেন কি? সরকার কি নতুন করে বিপদে পড়তে চলেছে? প্রফেসর ইউনূস জাপানে গিয়ে দেশের নামে মিথ্যাচার করছেন। বিএনপি নেতাদের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নিয়মিত সাক্ষাৎ হচ্ছে, নিয়মিত বৈঠক হচ্ছে, যেসব বৈঠককে তারা গোপন বৈঠক হিসেবে অভিহিত করছে। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান রাজনীতির অস্থিরতা ও নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন সহ এনসিপি সমন্বয়ক শারজিল আলম হাসনাতের বক্তব্য, তাদের দলকে প্রচারণার প্রসঙ্গে সম্পূর্ণ রাজনীতির বিষয়কে কেন্দ্র করা আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, শেষ পর্যন্ত আপনাকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসুন আমরা সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। অবশ্যই ভিডিও শেষে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আগামী জুলাই মাসের মধ্যে জনাব ইউনূস সাহেব আপনাকে জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে হবে, নতুবা সম্মান নিয়ে আপনি বাংলার জমিন থেকে ফেরত যেতে পারবেন না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন ডিসেম্বরে নির্বাচন চাই, আমরা ডিসেম্বরে নির্বাচন চাই, তার দিন তারিখ ঘোষণা করতে হবে। জনাব ইউনূস সাহেব, যদি আপনার ওই ফিডার খাওয়া শিশুদের এনসিপির কথায়, যদি জনবিচ্ছিন্ন কিছু ছোট রাজনৈতিক দলের কথায়, যদি স্বাধীনতা বিরোধী চক্রের কথায় নির্বাচনকে বিলম্বিত করে এই দেশে অগণতান্ত্রিক প্রথা চালু করতে চান, তবে আজকে হুঁশিয়ার করতে চাই, আমরা মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে, 18 কোটি মানুষ বেঁচে থাকতে, মুক্তিযোদ্ধার দল জিয়া রহমানের দল বিএনপি বেঁচে থাকতে আপনি সসম্মানে ফেরত যেতে পারবেন না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঈদের পর আমরা আমাদের নেতা তারেক রহমান ডাক দিবেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে ঢাকার রাজপথে অবস্থান নিব, চিরা নিয়ে, গুড় নিয়ে, পানি নিয়ে ঢাকায় হাজির থাকবেন। রাজি আছেন? নির্বাচন চাই, নির্বাচনের কোনো ব্যতিক্রম নাই। স্বাধীনতা যুদ্ধ করেছি, 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানি হয়েছে। যেই মুক্তিযুদ্ধের চেতনা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, আমরা সেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই। আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দেখতে চাই। 2026 সনের আমরা দেখতে চাই 1 জানুয়ারিতে এই দেশের জনগণের নির্বাচিত গণতান্ত্রিক পার্লামেন্ট। দেশের জন্য যত সংস্কার দরকার, বড় সংস্কার, ছোট সংস্কার, আমরা সংসদে বসে করব। যারা ক্ষমতায় যাবে তারা করবে। আপনারা সংস্কার করার সময় নষ্ট করে ফেলেছেন, আর সংস্কারের নামে কাল বিলম্ব করা যাবে না।
আমাদের নেতা জনাব তারেক রহমানকে হত্যা করার ষড়যন্ত্র চলছে। আমি শুধু বলতে চাই, ষড়যন্ত্রকারীরা যারাই হও না কেন, আমাদের নেতা তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়ার সুসন্তান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের গায়ে যদি কোনো আঁচড় পড়ে, বাংলার জমিনে তোমাদের জায়গা হবে না। কাউকে রক্ষা করব না। তারেক রহমান বীরের বেশে, তারেক মনোহরদীর হাজার হাজার জনতা আগামী জুলাই মাসে নির্বাচনের দিন তারিখ চায় প্রধান উপদেষ্টার কাছে। নতুবা আমরা ঢাকা শহরে তারেক রহমানের ডাকে এমন অবস্থান নিব, নির্বাচনের কোন একটা দল দেখে কাউকে ভোট দেওয়ার প্রয়োজন নেই, কোন একটা মার্কা দেখে অন্ধভাবে কাউকে ভোট দেওয়ার প্রয়োজন নেই। আগামীর বাংলাদেশ বিনির্মাণে কোনো বিশেষ দল বা মার্কা দেখে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন সার্জিস আলম। গতকাল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার স্বাধীনতা চত্বরে এক পথসভায় তিনি এই আহ্বান জানান। অন্যদিকে দিনাজপুরে অপর এক প্রোগ্রামে ফেক আইডি খুলে চৌকস রাজনৈতিক নেতাদের মুখোশ উন্মোচনের আহ্বান জানান সার্জিস। এনসিপি নেতা সার্জিস আলম দাদা বাবাদের উদাহরণ টেনে বলেন, দাদা বাবারা একটা দল বা মার্কায় ভোট দিয়েছেন বলে তারাও ঘুরে ফিরে ওই একটা দলে বা মার্কায় ভোট দেন। এমন সিস্টেম পরিবারতন্ত্রের বহিঃপ্রকাশ। তিনি বলেন, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। সার্জিস কোনো বিশেষ দল বা মার্কাকে ভোট না দিতে আহ্বান জানিয়ে বলেন, দলকানা আর মার্কার দাস না হয়ে সমাজের ন্যায়নীতিবান, ভালো ও আদর্শবান মানুষকে ভোট দিতে হবে, তিনি যে দলের বা মার্কার হোক না কেন। উপজেলা পর্যায়ে সরকারি সব দপ্তরের কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে সার্জিস বলেন, যদি কেউ জনগণকে সেবা দিতে গিয়ে টাকা চান বা সেবা করার নামে শাসক হয়ে ওঠেন কিংবা হয়রানি করান, তবে তাদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, যদি আপনারা জনগণকে সম্মান করেন তাহলে আমরাও আপনাদের সর্বোচ্চ সম্মান করব, তা না হলে আপনাদের প্রতিরোধ করতে আমরা ঐক্যবদ্ধ থাকব। এদিকে গত বুধবার দিনাজপুরের বীরগঞ্জে এক পথসভায় ফেসবুকে ফেক আইডি খুলে চৌকস রাজনৈতিক নেতাদের মুখোশ উন্মোচন করতে তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়েছেন সার্জিস আলম। তিনি বলেন, ইয়াং জেনারেশনকে একটা গ্রুপ করতে হবে, 2 থেকে 4টা ফেক আইডি খুলে এলাকার চৌকস নেতাদের মুখোশ উন্মোচন করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে সার্জিস আরো বলেন, বড় দুটি রাজনৈতিক দল জনগণের কথা বলে নাকি সিন্ডিকেট চালায়, চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, তা দেখতে হবে আমাদের। তিনি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, বীরগঞ্জের গোপালগঞ্জ মোড় মাদকের আখড়া, কোন কোন নেতা এখান থেকে ভাগ খায় তা আমাদের দেখতে হবে। এনসিপির এই নেতা বলেন, আমরা আর বিশ্বস্ত হওয়া এক জিনিস না। ডক্টর ইউনূস বিখ্যাত হতে পারেন, উনি বিশ্বস্ত না, উনি বিশ্বাস ভঙ্গ করেছেন। অনেক ধন্যবাদ। বর্তমান সরকার বাংলাদেশের পূর্ববর্তী যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে একবারে নিম্নমানের একটা সরকার। পূর্ববর্তী যত তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 মাস ক্ষমতায় ছিল, তাই না? এই 3 মাসের মধ্যে তারা ম্যাজিক দেখিয়েছে, 3 মাসের মধ্যে তারা আলো ছড়িয়েছে। 3 মাস পরে মানুষ বলেছে আমরা একটা খুব ভালো সময় পার করলাম। তার তুলনায় 9 মাস সময় পেয়ে ডক্টর ইউনূস সেই তুলনায় কিছুই দেখাতে পারেন নাই। কিছু না মানে কিছু না। বিগত যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বর্তমান সরকার একটা বাজে সরকার হিসেবে প্রমাণিত হয়েছে। শোনেন, বিখ্যাত হওয়া আর বিশ্বস্ত হওয়া এক জিনিস না। ডক্টর ইউনূস বিখ্যাত হতে পারেন, উনি বিশ্বস্ত না, উনি বিশ্বাস ভঙ্গ করেছেন। খুব সরল মনে রাজনৈতিক দলগুলো লোভ করে নাই গণঅভ্যুত্থানের পরে, এবং লোভ না করে তারা এই সরকারের অংশ হয় নাই। তারা বলে নাই আমার 10 জন লোক নিতেই হবে এখানে, বলে নাই, তারা লোভ করে নাই। তারা এত কষ্ট করেছে, জেল জুলুম খেটেছে, অপেক্ষা করেছে একটা নির্বাচনের জন্য। একটা নির্বাচন একটা রাজনৈতিক দলের জন্য উপহার। সে অনেক কষ্ট করার পর একটা নির্বাচন পায়, সেই নির্বাচনে সে ভালো অথবা খারাপ করলে জনগণ ম্যান্ডেট দেয় অথবা দেয় না, এইটাই তার জন্য একটা আশীর্বাদ। সেই আশীর্বাদের জন্য অপেক্ষা করেছে। তারা লোভ করেনি, লোভ করে বলেনি এই সরকারের 50% আমার হইতে হবে। সুতরাং এই রাজনৈতিক দলগুলোকে লোভী বলার সুযোগ নাই।
বরং তো যারা এখানে ঢুকেছে বিভিন্ন লবিং করে সিস্টেম করে তাদেরই লোভ প্রকাশ পেয়েছে। আমরা লোভ করিনি এখনো। আমরা কি চাই? আমরা চাই জনগণের কাছে যেতে, গিয়ে বলতে চাই আমি এটা করতে চাই, এই প্রতিশ্রুতি আমাকে আপনি সংসদে যাওয়ার সুযোগ দেন। জনগণ আমাকে বিশ্বাস করলে পাঠাবে, না হলে পাঠাবে না। এই সরকার সেই রকম কিছু না পারে, অনেক পরিচিতি থাকতে পারে, কিন্তু বাংলাদেশের পরিমণ্ডলে তাদের অবদান 000 বিগ জিরো। ডক্টর ইউনূস বলে না 30, আমিও বলি ডক্টর ইউনূসের অবদান বাংলাদেশের 30 এখানে। তার ধন্যবাদ। প্রথমত বর্তমান যে সরকার, এটা আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী একটা সরকার। গণ অভ্যুত্থানের মানুষগুলোকে নিয়ে সরকার এটা বলা যাবে না। গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, গণ অভ্যুত্থানের সরকারও এটা বলা যাবে না, কারণ গণ অভ্যুত্থানের অংশীদারিত্ব এই সরকারে তেমনভাবে নাই। তো এই সরকার যদি এমন চিন্তা করে যে তাদের বাংলাদেশে রাজনৈতিক লড়াই সংগ্রামে কোনো অবদান নাই, এরকম অবদান না থেকেও তারা যদি রাজনৈতিক খায়েশ পূরণ করতে চায় বাই চান্সে ক্ষমতা পেয়ে, তাহলে সেই ধরনের ইচ্ছাকে দমন করার জন্য আমরা পদ্ধতি জানি কিভাবে এই ইচ্ছা দমন করতে হয়। এই গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কিভাবে সেটা দমন করতে হয় আমরা জানি। এটা খুব বেশি পুরনো হয়নি। আমরা অল্প কয়েকদিন আগেই যারা জোর করে ক্ষমতায় থাকতে চাচ্ছিল, যারা আমাদের ভোটাধিকার হরণ করছিল, যারা আমাদের মুখের কথা কেড়ে নিতে চাচ্ছিল। দিল্লির সঙ্গে বাংলাদেশের সেনানিবাস উত্তরপাড়া একজোটভুক্ত হয়ে গেছে, কিংবা ফেব্রুয়ারিতে হাসনাত আব্দুল্লাহ বলে দিতে পারেন যে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করছেন আমাদের সেনাপ্রধান, এবং তারা দেখেন যে সেনাবাহিনী বা সেনাপ্রধান কোনো জবরদস্তি প্রতিক্রিয়া দেখাচ্ছে না, এবং সে কারণেই সম্ভবত আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাবতে পারেন যে এই সেনাবাহিনীকে, বাংলাদেশ সেনাবাহিনীকে তার আরো শায়েস্তা করা বাকি। এই শায়েস্তা করার প্রক্রিয়ায় সেনাবাহিনীর মর্যাদা এবং মনোবল ভেঙে দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত কাজ হবে কোরবানির ঈদে ময়লা পরিষ্কারের জন্য তাদেরকে নিয়োজিত করে দেওয়া। বাংলাদেশে আসন্ন কোরবানির ঈদে ময়লা পরিষ্কারের কাজ বা পশুর বর্জ্য পরিষ্কারের কাজ সেনাবাহিনীকে দিয়ে বা সেনা সদস্যদের দিয়ে করানো হবে। ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ এমন ঘোষণা গণমাধ্যমে দিয়ে দেওয়ার পর সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এটা জনসাধারণকে জানানো প্রয়োজন বোধ করে যে ময়লা পরিষ্কারের কাজে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই, এবং বর্জ্য পরিষ্কারের কাজে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার বিষয়ে কোনো পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো